আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পটি এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর। প্রায় ৮০ বছর আগে ১৯৩৯ এবং ২৩ বছর আগে ১৯৯৯ সালে ঘটা ভূমিকম্পে যথাক্রমে ৩৩,০০০ ও ১৭,০০০ মানুষ প্রাণ হারান এবং $১০০ বিলিয়ন সম্পদের ক্ষতি হয়। এবারের আর্থকুয়েকটি তুরস্কের সাথে সাথে সিরিয়াতেও বিপর্যয় সৃষ্টি করেছে। যদিও তুরস্ক বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, তথাপি অনেক অ্যানালিস্ট এই ভূকম্পনের ব্যাপারে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। যেমন একজন ডাচ জিওলজিস্ট ফ্র্যাঙ্ক হুগারবিটস ভূমিকম্পের ৩ দিন আগে স্পষ্ট করে বার্তা দেন যে তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় রিক্টার স্কেলে ৭ থেকে ৯ মাত্রার একটি ভূমিকম্প হতে যাচ্ছে। একদম একুরেটলি তিনি জানলেন কিভাবে? আশ্চর্যের ব্যাপার না এটি? তাই অনেকে বলছেন এটি একটি বিশেষ পরাশক্তির হার্প সিস্টেমের মাধ্যমে সংঘটিত আর্থকুয়েক, মানে কৃত্রিম ভূমিকম্প। আসলেই কি তাই? কৃত্রিম উপায়ে কি ভূমিকম্প ঘটানো যায়? যদি যাই, তবে এটি কার কাজ? কে করতে পারে? চলুন ভিডিওর বাকি অংশে তার উত্তর দেখি। গত সোমবার সকালে সিরিয়া সংলগ্ন গাজিয়ান্তেপে তুরস্কের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্পটি হয়। দুটি ম্যাসিভ শক কাঁপিয়ে দেয় পুরো অঞ্চল। প্রথম কম্পনটি ঘটে গাজিয়ান্তেপ সিটির একটু পশ্চিমে ভোর রাতে, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.8। এটি তুরস্কের রেকর্ডেড সর্বোচ্চ মাত্রা। প্রথম ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে 7 কিলোমিটার গভীরে। টানা 2 মিনিট কম্পন পুরো অঞ্চল ধসিয়ে দেয়। এর কিছুক্ষণ পর গাজিয়ান্তেপের দক্ষিণ পূর্বাঞ্চলে 6.4 মাত্রার একটি এবং গাজিয়ান্তেপের কাছে 6.5 মাত্রার আরেকটি কোয়েক হয়। একটির উৎস 7 কিলো আর একটি 9.5 কিলোমিটার গভীরে ছিল। এর 12 ঘন্টা পর 100 কিলোমিটার দূরে কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায় ঘটে সেকেন্ড কোয়েক, যার মাত্রা ছিল 7.5, গভীরতা অলমোস্ট 7.9 কিলোমিটার। এর মাঝে 185টি ছোট বড় আফটার শকে মোটামুটিভাবে টিকে থাকা বিল্ডিংগুলোও ধসে পড়ে। তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে, যা 20,000-এ পৌঁছাতে পারে। আহত আনুমানিক 32,000। প্রায় 12,000 বিল্ডিং হয় মাটির সাথে মিশে গেছে, নয়তো ধসে গেছে। ভূমিকম্পটি ঘটার খানিক আগে কাহরামানমারাস প্রদেশের উৎসস্থল এলাকায় অদ্ভুতভাবে বিশাল অগ্নিকাণ্ড দেখা যায়। ওদিকে গাজিয়ান্তেপে রাতেই পাখিরা আতঙ্কিত হয়ে উড়াউড়ি শুরু করে। তাছাড়া এমন একটি সময়ে ভূমিকম্পটি হল যখন জিওপলিটিক্স, রিজিওনাল কেওয়াস এবং পলিটিক্যাল কারণে তুরস্কে চাপা উত্তেজনা চলছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও একের পর এক অশুভ ঘটনা ঘটেই চলেছে। আমি এসব অভিযোগকে প্রমাণ হিসেবে ধরছি না, বাট খেয়াল করে দেখুন। সমরাস্ত্র ক্রয়, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ব্যাটল, রাশিয়ার সাথে সম্পর্ক, স্বাধীন ফরেন পলিসি এবং আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি ইস্যুতে যুক্তরাষ্ট্র তুরস্ককে নানাভাবে চিপায় ফেলার চেষ্টা করছে। প্রায় 60 বছর যুক্তরাষ্ট্রের লাঠিয়াল থাকার পরও আমেরিকা এখন তুরস্কের বিরুদ্ধেই লিপ্ত আছে। চিরশত্রু গ্রিসকে F-35 সহ সকল সমরাস্ত্র দিয়ে তুর্কিদের বিরুদ্ধেই প্রকাশ্যে লেলিয়ে দিয়েছে। সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো মেম্বারশিপ নিয়ে আঙ্কারার উপর চূড়ান্ত প্রেসার দিচ্ছে ওয়াশিংটন। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক কাটছাঁট করার জন্য হুমকি দেয়া হচ্ছে। হুমকি দিচ্ছে সিরিয়ান কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান যেন বন্ধ করা হয়। ছোটখাটো নিষেধাজ্ঞা, সামরিক প্রযুক্তি হস্তান্তর বন্ধ করা, মুদ্রাবাজার তছনছ করা, ইউরোপকে তুরস্কের বিপরীতে দাঁড় করানো, হেন কাজ নেই যা ওয়াশিংটন করছে না। এদিকে কয়েকদিন আগে তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে মার্কিন অ্যাম্বাসেডর দেশটির সাংবাদিক, বিরোধী রাজনৈতিক নেতা ও তথাকথিত উদারনৈতিক মহলকে এরদোয়ানের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। নানা রকম কুপরামর্শ দিয়ে তুরস্কের ইন্টারনাল সিচুয়েশন অস্থিতিশীল করার প্রাণান্তকর চেষ্টা করছে ইউএস এম্বাসি। কিন্তু এত কিছুর পরও তুর্কিরা তাদের টার্গেট কোনো না কোনোভাবে ফিল আপ করছেই। বিশেষ করে ভারী শিল্প, সামরিক গবেষণা, সমরাস্ত্র শিল্প ও সামরিক শক্তির ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়েছে আমেরিকা। ট্যাঙ্ক ইঞ্জিন দিতে বাধা দিয়েছে, সেটাও তুর্কিরা ম্যানেজ করেছে। F-16-এর আপগ্রেড কিট দিল না, তুরস্ক তা ডেভেলপ করে নিল নিজেরাই। ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মনুষ্যবিহীন আকাশযান প্রযুক্তির উন্নয়ন রোধ করার জন্য একাধিক স্যাংশন দিয়েও ঠেকাতে পারেনি। হেভি ফ্রিগেট ও ডেস্ট্রয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার, সাবমেরিন, টর্পেডো, অ্যান্টিশিপ মিসাইল, অ্যাটাক হেলিকপ্টার, লাইট ফাইটার জেট, স্টিল ফাইটার সহ প্রায় সব কিছুই তুরস্ক ডেভেলপ করেছে। সামরিক ও বেসামরিক স্যাটেলাইট উন্নয়ন, উৎপাদন ও উৎক্ষেপণের প্রযুক্তি এখন তুরস্কের আছে। মোদ্দা কথা, কোনোভাবেই তুর্কিদের ঠেকানো যাচ্ছে না, বরং দেশটি মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় মার্কিন আধিপত্যের জন্য বিশাল একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি খুব শীঘ্রই ইসরায়েলি আগ্রাসনের পথরোধ করে দাঁড়াতে পারে তুর্কিরা। বিপদ একাধিক। এদিকে তুর্কিদের ঠেকানোর জন্য তাদের উপর ডিরেক্ট মিলিটারি অ্যাটাকও সম্ভব না। তুরস্কের উপর সার্বজনীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ। এমনিতেই তারা রাশিয়ান জ্বালানির অভাবে ধুঁকছে। অন্যদিকে তুর্কিরা যদি চায় তবে ইউরোপের 90% শিল্প জাস্ট শাটডাউন করতে হবে, কারণ বিকল্প জ্বালানির 60% তুরস্ক হয়ে যায়। ভয় শুধু তাই নয়, কোনো অজুহাতে তুরস্কে আক্রমণ চালাতে গেলে চীন ও রাশিয়া সরাসরি তুর্কিদের পাশে দাঁড়াবে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সকল ইউএস মিলিটারি বেসকে টার্গেট করবে তারা। সো প্রচলিত কোনো উপায়েই তারা তুর্কিদের ঘায়েল করতে পারছে না। ফলে ওয়াশিংটন ও তেল আভিভ বিকল্প রাস্তা যে অনুসরণ করছে না তার কোনো গ্যারান্টি নেই। তবে কি ভূমিকম্প বা অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ সেই অল্টারনেটিভ ওয়েপন? লেটস সি। আর্টিফিশিয়ালি ভূমিকম্প ঘটানো সম্ভব কি? ইয়েস, ইট ইজ পসিবল। কিভাবে? চলুন সিম্পলি দেখাই। ধরুন একটি এলাকা দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। টেকটনিক প্লেট হলো এক ধরনের শেল যা পৃথিবীর অভ্যন্তরে গলিত অংশের চারপাশে কচ্ছপের পিঠের আবরণের মতো। এই প্লেটগুলোতে সামান্যতম আলোড়ন মানে ভূপৃষ্ঠের ধ্বংসযজ্ঞ। এখন কেউ যদি এরকম দুটি প্লেটের সংযোগস্থলে কোনোভাবে আলোড়ন সৃষ্টি করাতে পারে তাহলে নিশ্চয়ই বড় একটি ভূমিকম্প ঘটানো যাবে। ধরুন রিগিংয়ের মাধ্যমে সেট করে প্লেট জয়েন্ট আর ভূপৃষ্ঠের মাঝামাঝি একটি জায়গায় কোনো নিউক্লিয়ার ডিভাইস এক্সপ্লোড করানো হলো। টালমাটাল অবস্থায় থাকা দুটি বস্তুকে যেমন সামান্য ধাক্কা দিলেই পড়ে যায়, তেমনি ভাসমান প্লেটগুলো ছোট একটা বিস্ফোরণেই নড়ে যাবে। আর টেকটনিক প্লেট 1 ইঞ্চি মুভ করা মানে ভূপৃষ্ঠে কেয়ামত ঘটে যাওয়া। যখনই প্লেটগুলোতে কোনো কারণে নড়াচড়া হয় তখনই সংশ্লিষ্ট অঞ্চলে ভূমিকম্প ঘটে। তুরস্ক এরকম দুটি প্লেটের মাঝখানে পড়েছে। একটি নর্দার্ন আনাতোলিয়ান প্লেট, অন্যটি ইস্টার্ন আনাতোলিয়ান প্লেট। সোমবারের ভূমিকম্পটি ঘটেছে ইস্টার্ন আনাতোলিয়ান প্লেটের দক্ষিণাংশে, ভূমধ্যসাগরের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের কাছে কৃত্রিম ভূমিকম্প সৃষ্টির প্রযুক্তি আছে কি? এটি এই ভিডিওর সবচেয়ে জটিল প্রশ্ন। লেটস অ্যানালাইজ। পেন্টাগনের কাছে অনেক সিভিল মিলিটারি টেকনোলজি আছে যার কোনো সঠিক প্রমাণ নেই। এলিয়েনের কারসাজি, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি, আর্টিফিশিয়ালি বিমান দুর্ঘটনা ঘটানো, মহামারী সৃষ্টির মতো জীবাণু থেকে শুরু করে ইন্টারনেট অফ থিংস কন্ট্রোল করার মতো ব্যাপক প্রযুক্তি আমেরিকার কাছে আছে বলে অনুমান ও অভিযোগ করা হয়। তবে আমেরিকা প্রকাশ্যেই হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম বা হার্প নামে একটি গবেষণা চালিয়েছে। এখনও চলছে তা। এই গবেষণার উদ্দেশ্য প্রাকৃতিক ঘটনা অর্থাৎ ন্যাচারাল ফেনোমেনন কন্ট্রোল করা। বিভিন্ন প্রাকৃতিক ঘটনাকে ন্যাচারাল ফেনোমেনন বলা হয়, যেমন ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক ঘটনা। ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাঙ্কসের অধীনে হার্প প্রোগ্রাম চালায় পেন্টাগন। আলাস্কায় এর বেশ কয়েকটি সিক্রেট ফ্যাসিলিটি রয়েছে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা, ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান হার্প প্রোগ্রামের সাথে কোলাবোরেট করে। তাছাড়া অ্যারিজোনায় অবস্থিত এরিয়া 51-এ অনেক সিক্রেট মিলিটারি টেকনোলজি রিসার্চ করেছে পেন্টাগন। সত্যি কথা বলতে কি, মিনি নিউক্লিয়ার ডিভাইস ইউজ করে কন্ট্রোল কোয়েক ঘটানোর মতো ক্যাপাসিটি যুক্তরাষ্ট্রের আছে। এবং অবাক হলেও সত্যি যে তুরস্কের ন্যাটো বেজের আড়ালে ইউএস মিলিটারি অনেক কার্যক্রম করছে যা তুর্কিদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আঙ্কারা চাইলেই এখনই মার্কিনীদের বের করে দিতে পারছে না, কারণ ন্যাটো মেম্বারশিপ। ধরে নিলাম যুক্তরাষ্ট্রের ওয়েপনাইজড স্পেশাল টেকনোলজি তুরস্কের ভূমিকম্পের কারণ, কিন্তু প্রশ্ন হলো মার্কিনীরা কিভাবে সেখানে এমন সিস্টেম স্থাপন করল? ঘটনা বাস্তব ধরে চিন্তা করি চলুন। সেক্ষেত্রে স্থানীয় কিছু ব্যক্তিকে সত্যিটা না জানিয়ে কোনোভাবে কাজে লাগানো হয়েছে। তারপর সবার অলক্ষ্যে ভূগর্ভে আর্থকোয়েক টেকনোলজি স্থাপন করেছে সিআইএ। এজন্য সংশ্লিষ্ট প্রযুক্তি ও ডেটোনেশন সিস্টেম তুরস্কে আনা হতে পারে সামরিক বিমানে করে, যা ন্যাটো বেজের রেগুলার আসে। তারপরে সেগুলো বেস থেকে বের করে অতি গোপনে গাজিয়ান্তেপ ও কাহরামান মারাসে নেওয়া হয়েছে। পুরো মিশন সম্পন্ন করা হয়েছে অনেক সময় নিয়ে, যাতে কেউ সন্দেহ না করে। সিরিয়া ও ইরাকে কুর্দি বিরোধী মিশন এবং এজিয়ান সাগরে গ্রিকদের সাথে উত্তেজনার দিকেই হয়তো তুর্কিরা বেশি মনোযোগী ছিল।
তাই হয়তো অতি সাধারণভাবে ঘটতে থাকা এই অপারেশনের দিকে নজরই দিতে পারেনি কিংবা খেয়াল করেনি, এবং আলটিমেটলি পেন্টাগন তাদের উদ্দিষ্ট সময়ে বিপর্যয়টি ঘটায়। অনেক আগে থেকে বেশ কয়েকজন পশ্চিমা এক্সপার্ট দাবি করছেন যে আমেরিকার কাছে আর্টিফিশিয়াল আর্থকোয়েক সৃষ্টির প্রযুক্তি আছে। এসব অভিযোগের বিপরীতে যদিও কোনো প্রমাণ নেই, তথাপি দুনিয়া জুড়ে বেশ কয়েকটি ভূমিকম্প জিওলজিক্যাল এক্সপার্টদের কাছে আলটিমেট অ্যানোমালি বা চূড়ান্তভাবে অস্বাভাবিক মনে হয়েছে। তেমনি তুরস্কের এই ভূমিকম্পটিও সব দিক বিবেচনায় বেশ অস্বাভাবিক। স্থান, সময় ও ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় নিলে এটি সন্দেহ জাগানিয়া, কিন্তু কোনোভাবেই তা প্রমাণযোগ্য নয়। তাছাড়া ফ্র্যাঙ্ক হুগারবিস 3 দিন আগে ভূমিকম্পের পিনপয়েন্ট লোকেশন এবং মাত্রা কিভাবে জানলেন? যতই রিসার্চ করা হোক না কেন, একদম নিখুঁতভাবে সব বলে দেওয়াটা আশ্চর্যের বিষয় না। এদিকে আরেকটি বিষয় হলো, ফুরাত নদী যেখানে তুরস্ক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে, সেখান থেকে ভূমিকম্পের উৎসস্থল বেশি দূরে নয়। সেক্ষেত্রে ইমাম মাহাদি রহমতুল্লাহ আলাইয়ের প্রফেসির সাথে এর একটি যোগসূত্র থাকতে পারে। তবে রিয়ালিটি হলো, শেষ যুগে অনেক কিছুই ঘটবে যার কোনো ব্যাখ্যা নাস্তিকদের বিজ্ঞান দিতে পারবে না, কোনো যুক্তিই খাটবে না, শুধু ধর্মীয় বয়ান থেকেই তার ব্যাখ্যা দেওয়া সম্ভব। যাই হোক, এই ভিডিওতে এই ভূমিকম্পের কিছু অস্বাভাবিক তথ্যের চিত্রায়ন করলাম। এটি আমার ব্যক্তিগত বিশ্বাস বা অকাট্য কোনো মতামত নয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। স্টে অ্যালার্ট, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।